মারা গেলেন আওয়ামী লীগের বর্ষিয়ান রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম। স্ট্রোক করার পর 5 জুন থেকে ছিলেন কোমায়। 23 বছর ধরে পরিত্যক্ত মিরপুরে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের 100 শয্যার হাসপাতাল, অবহেলায় নষ্ট কোটি টাকার সম্পদ, বিকল্প ব্যবহারের পরামর্শ। বাসায় অগ্নিকাণ্ডে দগ্ধ সাংবাদিকের মৃত্যু। 5 মাস আগে একই বাসায় আগুনে প্রাণ যায় ছেলের। বারবার দুর্ঘটনার কারণ বলতে পারছে না ফায়ার সার্ভিস। সাধারণ ছুটি শেষে ঢাকার আশপাশের নদী তীর রক্ষার কাজে গতি, দ্রুত সংশোধিত প্রকল্প অনুমোদনের তাগিদ। শ্রমিক পাওয়া নিয়ে শঙ্কা। এবং 5 বছর পর বাড়ল ব্যক্তির করমুক্ত আয়সীমা। 3 লাখ করায় মধ্যবিত্তের সন্তোষ। মোবাইলে কথা বলায় কর বেড়েছে 100 টাকায় 5 টাকা, স্পষ্ট করল এনবিআর। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। মারা গেলেন বর্ষিয়ান রাজনীতিবিদ মোহাম্মদ নাসিম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর। 5 জুন ব্রেন স্ট্রোক করার পর থেকে কোমায় ছিলেন তিনি। 1 জুন রক্তচাপজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতি দেশপ্রেমিক এক নেতাকে হারালো মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বস্ত সহযোদ্ধাকে হারিয়েছেন তিনি। কারা অভ্যন্তরে জাতীয় 4 নেতাকে যখন নিষ্ঠুরভাবে হত্যা করা হয়, তখন তরুণ বাকশাল নেতা মোহাম্মদ নাসিম আত্মগোপনে। তাই পিতা ক্যাপ্টেন এম মনসুর আলীর সঙ্গে শেষ দেখাটি হয়নি তার। জাতির পিতাকে হত্যার একদিন পর 75-এর 16ই আগস্ট মতিঝিল টি কলোনিতে প্রধানমন্ত্রী পিতা শেষবারের মতো বিদায় জানান তাকে। নির্বাচনে প্রস্তুত হন, ইনশাআল্লাহ হবে মাঠে। পিতার স্মৃতিচারণে প্রয়াত এই নেতা বলেছিলেন, আমৃত্যু জাতির পিতার আদর্শ ধারণ করে থাকার কথা। তার দীর্ঘদিনের রাজনৈতিক সহচররা নিশ্চয়ই স্বীকার করবেন, জীবনের শেষ দিন পর্যন্ত সে পথেই হেঁটেছেন মোহাম্মদ নাসিম। সিরাজগঞ্জের কাজীপুরে জাতীয় নেতা ক্যাপ্টেন এম মনসুরের ঘরে নাসিমের জন্ম 1948 সালের 2রা এপ্রিল। তরুণ বয়সেই রাজনৈতিক পিতার হাত ধরে জড়িয়ে পড়েন রাজনীতিতে। 66-তে পিতার সঙ্গে বন্দী হন স্বৈরাচারী আইয়ুবের হাতে। কারাবন্দী অবস্থায় পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেন মেট্রিক। জগন্নাথ কলেজের রাজনীতি বিজ্ঞানের ছাত্র মোহাম্মদ নাসিম সক্রিয়ভাবে জড়িত ছিলেন ছাত্রলীগে। মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেয়া নাসিম মুক্তিযুদ্ধ পরবর্তীকালে পিতার নির্দেশে যোগ দেন বাকশালে। ছিলেন পাবনা শাখার সাধারণ সম্পাদকও। যুবলীগের নীতি নির্ধারক থেকে হয়েছেন মূল দল আওয়ামী লীগেরও নীতি নির্ধারক। বারবার সিরাজগঞ্জ থেকে নির্বাচিত এই সংসদ সদস্য ছিলেন বঙ্গবন্ধু কন্যার ঘনিষ্ঠ সহচর। আওয়ামী লীগের বিভিন্ন সরকারে দায়িত্ব পালন করেছেন মন্ত্রিসভায়। ছিলেন স্বরাষ্ট্র, গৃহায়ন ও গণপূর্ত, ডাক, টেলিযোগাযোগ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। জঙ্গিবাদ প্রতিরোধে প্রগতিশীল 14 দলের সংগঠক হিসেবে মোহাম্মদ নাসিমের অসাম্প্রদায়িক ভূমিকা রাজনীতির মাঠে সমান আলোচনা জুগিয়েছে আমৃত্যু। করোনা শনাক্তের পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মাইল্ড স্ট্রোক করেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষিয়ান এ আওয়ামী লীগ নেতা। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানী শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে আছেন রিপোর্টার আজহার লিমন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। লিমন। জাফর, সিরাজগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় মোহাম্মদ নাসিমের পুত্র, উনি জানিয়েছেন যে আজ সকালে বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম মৃত্যুবরণ করেছেন। তবে উনি জানিয়েছেন এটি অনানুষ্ঠানিকভাবে। তবে কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। আমরা এখন রয়েছি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে। এটি শ্যামলীতে অবস্থিত। এই হাসপাতালে গেল 1 জুন থেকে করোনা উপসর্গ নিয়ে উনি ভর্তি হয়েছিলেন এখানে, এবং এরপরই ওনার করোনা পজিটিভ এসেছিল। এবং এর 5 দিন পর 5 জুন উনি কিন্তু একটি স্ট্রোক করেন, এবং সেই স্ট্রোকের পর থেকে উনি কোমায় ছিলেন এতদিন। এবং তারই সূত্র ধরে আজকে সকালে তার ছেলে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে তার পিতা মৃত্যুবরণ করেছেন। আপনাকে একটু জানিয়ে রাখি যে ঠিক এই মুহূর্তে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে একটি বেদনাবিধুর পরিবেশ সৃষ্টি হয়েছে। কিছুক্ষণ আগেই এখানে আসলেন তানভীর শাকিল জয়ের স্ত্রী, মিসেস তানভীর শাকিল জয়ের স্ত্রী
সাবরিনা সুলতানা চৌধুরী, উনি এখানে ঢুকলেন, আমরা কিছুক্ষণ আগে দেখলাম। এবং এরপরই কিন্তু আমরা দেখছি যে একের পর এখানে সিরাজগঞ্জের যারা সংসদ সদস্য রয়েছেন, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু এখানে আসছেন। আমরা এখানে দেখেছি সিরাজগঞ্জ সদরের সংসদ সদস্য হাবিবে মিল্লাত, উনিও কিছুক্ষণ আগে এখানে ঢুকলেন। এভাবে আমরা মোহাম্মদ নাসিমের যারা পরিবারবর্গ রয়েছে, তার রাজনৈতিক দীর্ঘ জীবনের সহচররা রয়েছে, তারা কিন্তু এখানে একে একে ঢুকছেন। এবং এখানে কিন্তু গণমাধ্যম কর্মীদেরও একটা বড় ভিড় আমরা দেখতে পাচ্ছি, যেহেতু মোহাম্মদ নাসিম 6 বারের নির্বাচিত সংসদ সদস্য এবং জাতীয় 4 নেতার একজন, শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম। এবং ব্যক্তিগত জীবনে উনি, রাজনৈতিক জীবনে উনি ছিলেন বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা এবং উনি ছিলেন আওয়ামী লীগ সরকারের প্রায় 4 বারে উনি বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তো আমরা আসলে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় আছি এবং এরপরই হয়তো যখন আনুষ্ঠানিক ঘোষণা হবে তখন তার পরিবারের সদস্যরা হয়তো আমাদেরকে তার পরবর্তী যে দাফন কিংবা অন্যান্য যে আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো সম্পর্কে আমাদেরকে জানাবেন। এই ছিল আমার কাছে সবশেষ। জাফর। আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুর বিষয়ে সবশেষ জানাতে আমাদের এই মুহূর্তে রাজধানী শ্যামলী থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার আজহার লিমন। 23 বছর ধরে বন্ধ পড়ে আছে মিরপুরে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের 100 শয্যার হাসপাতাল। অযত্নে অবহেলায় নষ্ট হয়ে গেছে কোটি টাকার সম্পদ। এই করোনাকালে অন্তত কর্তৃপক্ষ বিষয়টির দিকে নজর দেবে এই প্রত্যাশা স্থানীয়দের। যদিও ভবনের বিকল্প ব্যবহারের কথা ভাবা হচ্ছে বলে জানালেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক। খলিলুর রহমানের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। দেখে মনে হবে পরিত্যক্ত কোনো ভুতুরে বাড়ি। সিঁড়ি ভেঙে উপরে উঠলে গা ছমছমে একটা অনুভূতি। রাজধানীর মিরপুরে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের হাসপাতালটি এমনই পড়ে আছে গত 23 বছর ধরে। অথচ হাসপাতালের একটি শয্যা কিংবা ডাক্তারি একটু পরামর্শ যে কতটা জরুরি হতে পারে এই করোনাকালে তা হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে। মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত হলেও সাধারণ মানুষও এর সেবা পেত। তবে বিএনপি সরকারের আমলে 1993 সালে হঠাৎ করেই হাসপাতালটি ইজারা দেয়া হয় একটি বেসরকারি প্রতিষ্ঠানকে। ইসলামী উম্মাহ মেডিকেল কলেজ হিসেবে প্রতিষ্ঠা পেলেও সেখানে উপেক্ষিত ছিল মুক্তিযোদ্ধাদের স্বার্থ। পরে আন্দোলনের মুখে বন্ধ হয় প্রতিষ্ঠানটি। 1996 সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে পাওনা পরিশোধ না করেই লাপাত্তা হয় লিজ নেয়া প্রতিষ্ঠানটি। নিজেদের দখলে থাকলেও এরপর আর আলোর মুখ দেখেনি এই হাসপাতাল। সেই সময়ের আধুনিক যন্ত্রপাতি, অ্যাম্বুলেন্স সহ অবকাঠামো সবকিছুই ধীরে ধীরে শেষ হয়ে গেছে। অথচ কয়েকশো গজ পাশেই কয়েকশো মুক্তিযোদ্ধা পরিবারের সহায় হতে পারত এই হাসপাতাল। এই করোনাকালে তাই মুক্তিযোদ্ধাদের প্রত্যাশা এবার অন্তত এই দিকে নজর দেবেন দায়িত্বশীলরা। উনি আইসা এটারে লিজ দিয়া একজন দর্শক করছে, সেই ব্যক্তিগত হাসপাতাল করে ফেলছে। উম্মাহ মেডিকেল কলেজ নামে এই হাসপাতালের সাইনবোর্ডও লাগিয়েছিল, তখন আমরা সেটা ভেঙে দিই এবং ওনাদেরকে দৌড়াইছি। আর হাসপাতালটা এখানে থাকলে আমরা মুক্তিযোদ্ধারা কিছু সেবা পাবো, সুযোগ সুবিধা পাবো। আমরা যে মহামারীর মধ্যে অবস্থান করতেছি, এই সময় এলাকার স্বার্থে এই হাসপাতালটি চালু হোক। আমরা চাই হাসপাতাল চালু হোক, সুস্থভাবে সরকার চালু করুক, সরকারকে আমরা সহযোগিতা করব। যদি কোনো ব্যবসার কেন্দ্রে কোনো প্রাইভেটভাবে দিতে চা তো এটা দেওয়া যাবে না। যদিও কল্যাণ ট্রাস্ট মনে করে এই আধুনিক সময়ে এখানে আর হাসপাতাল নয়, হতে পারে বিকল্প কিছু। এটা যে মানের হাসপাতাল, সে মানের হাসপাতালে এখন আর কোনো দরকার নাই। মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য এখন পর্যাপ্ত ব্যবস্থা আছে। আমরা একটা কমিটি করে দিয়েছি যে এটা 30 বছরের পুরানো, এটা চলবে কিনা, আরো কিছুদিন চলে তাহলে সংস্কার মেরামত করে ওইখান থেকে যাতে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে অর্থ আসে সেই ব্যবস্থা আমরা নিব। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সব শেষ তথ্য মতে দেশে কেবল করোনার চিকিৎসায় নিয়োজিত হাসপাতালের সংখ্যা 110টি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারে করোনা আক্রান্তের সংখ্যা 1000 ছাড়িয়েছে। গেল 10 দিনেই বেড়েছে 500-র বেশি। চিকিৎসক নেতাদের মতে স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে, আর এই জন্য অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতাকেই দুষছেন সচেতন মহল। তবে কঠোর লকডাউনের মাধ্যমে আগামী 2 সপ্তাহের মধ্যে সংক্রমণের হার কমে আসবে বলে আশা জেলা প্রশাসনের। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। করোনা সংক্রমণ ঠেকাতে পর্যটন এলাকা কক্সবাজার জেলাকে প্রথম লকডাউন ঘোষণা করা হয় গত 8 এপ্রিল।
14 দিন কঠোরভাবে লকডাউন কার্যকর হওয়ায় এপ্রিলে করোনা আক্রান্তের সংখ্যা ছিল মাত্র 39 জন। তবে মে মাসে লকডাউনের শিথিলতায় জনসমাগম ও মানুষের অবাধে ঘোরাফেরার কারণে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় 618 জনে। আর গত 10 দিনে সেটি ছাড়িয়ে গেছে 1100-র উপরে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মানায় সংক্রমণ বৃদ্ধি পেয়েছে বলে মত চিকিৎসকদের। স্বাস্থ্যবিধি মেনে চলার যে দরকার ছিল বর্তমানে সেটা না মানার কারণে এবং যত্রভাবে ঘোরাফেরা করার কারণেই মূলত বর্তমানে কক্সবাজারে করোনা রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে। হাই ফ্লো অক্সিজেন সাপ্লাই সিস্টেম, তারপরে আইসিইউ, এইচডিইউ এবং অন্যান্য যে ভেন্টিলেটর সহ ফ্যাসিলিটিগুলো প্রয়োজন ছিল সেগুলো এখনো পর্যন্ত এখানে কিন্তু নেই। তবে সচেতন মহলের দাবি, অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতার কারণে সংক্রমণ বাড়ছে। রোগীর আক্রান্তের দিক থেকে এবং ব্যবস্থাপনার দিক থেকে উভয় সমন্বয় করা না হলে আমরা ঝুঁকির মধ্যে পড়ব। আর জেলা প্রশাসকের আশা, লকডাউন কড়াকড়ির কারণে আগামী 2 সপ্তাহের মধ্যে জেলায় করোনা সংক্রমণের হার কমে আসবে। নাগরিকরা যদি এভাবে সক্রিয় অংশগ্রহণ করে এবং আমাদের এই প্রচেষ্টা যদি অব্যাহত থাকে, সংক্রমণের যে তীব্র যে হার বা গতি সেটা হয়তো অনেকটা কমে আসবে। জেলায় করোনা আক্রান্তের সংখ্যা 1188 আর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 3 জন রোহিঙ্গা সহ 23 জনের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রাজধানীর বাড্ডার আফতাবনগরের বাসায় অগ্নিকাণ্ডে দগ্ধ দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার মোয়াজ্জেম হোসেন নান্নু মারা গেছেন। গেল 2রা জানুয়ারি একই বাসায় আগুনে নান্নুর একমাত্র সন্তান পিয়াস প্রাণ হারায়। সকাল 8:30টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান নান্নু। শুক্রবার রাত 3টার দিকে তার বাসায় হঠাৎ আগুন ধরে যায়। দ্রুত নিভে গেলেও দগ্ধ হন তিনি। শরীরের 60% পুড়ে যায় তার। অবস্থা আশঙ্কাজনক হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। তিনি দৈনিক যুগান্তরের অপরাধ বিভাগের প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন। মাত্র 5 মাস আগে তাদের 24 বছর বয়সী ছেলে পিয়াস একই বাসায় অগ্নি দুর্ঘটনার শিকার হন। একই বাসায় বারবার আগুন লাগার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর আগে যে ঘটনাটা, তখন তো আমরা পুরোপুরি যে আগুন পাইছিলাম যে 10 মিনিটের মধ্যে আগুন নির্বাপন করি, পরবর্তীতে তার থেকে মারা গেছে। সমস্যা হয়তো বৈদ্যুতিক কোনো কারণ ছিল, গ্যাসের লাইন মনে হয় কোনোভাবে চালু ছিল সম্ভবত, ঠিক আছে। সিগারেট খাওয়ার জন্য আর কি বুঝতে পারছি যে তার জন্য ই করছিল, তখন হলো যে আগুনটা। সাধারণ ছুটি শেষে ফের শুরু হয়েছে ঢাকার চারপাশে নদী তীর রক্ষার কাজ। 2.5 মাস বন্ধ থাকায় শ্রমিক পাওয়া নিয়ে সংশয়ে রয়েছে ঠিকাদার কোম্পানিগুলো। পেলে সঠিক সময়ে এই কাজ শেষ হওয়ার প্রত্যাশা তাদের। প্রকল্প পরিচালক বলছেন, দ্রুত সংশোধিত প্রকল্পের চূড়ান্ত অনুমোদন হলে নির্দিষ্ট সময়ের মধ্যেই সব টেন্ডার শেষ হবে। মিজানুর রহমান মিন্টুর ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। ফের কর্মযজ্ঞে মেতেছে ঢাকার চারপাশের নদীতীর। প্রাণ ফিরেছে নদীতীর রক্ষার কাজে। দখলমুক্তের শক্তিশালী অভিযান শেষে টেকসইভাবে নদীতীর রক্ষার কাজ চলার সময়ই মহামারী করোনার প্রভাবে থমকে যায়। তবে প্রায় 3 মাস পর সাধারণ ছুটি শেষে আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে কাজে। বিএডব্লিউটি এর তথ্য মতে স্থায়ীভাবে নদীর সীমানা নির্ধারণে 10,820টি পিলারের মধ্যে এখন পর্যন্ত প্রায় 4,500 পিলার বসানো হয়েছে, যেখানে শতভাগ দৃশ্যমান 1,500। এছাড়া 1 কিলোমিটার খাড়া পাড় ও 2.5 কিলোমিটার ঢালু পাড় বাঁধাইয়ের কাজও প্রায় শেষের দিকে। শুরু হয়েছে 6টি জেটি নির্মাণ কাজও। আবার নতুন করে আমরা কাজ শুরু করেছি, কিন্তু এখন আর ওই আগের মতো সেইভাবে কাজ করতে পারছি না, কারণ লোকবল সেভাবে আসতে পারতেছে না গ্রামের থেকে। আমাদের 60% কাজ শেষ হয়ে গিয়েছে, আর 40% কাজ আছে। জুলাই আগস্টের মধ্যে এই কাজটা সম্পূর্ণ হয়ে যেত। মাটির নিচের কাজগুলোতে সময় বেশি লাগে, সেই কাজগুলোই আমরা শেষ করে ফেলেছি। 6টা রিভার জেটির কন্ট্রাক্টে কাজ চলছে, মূলশুকলা এবং পাগলা কাজও শুরু করেছে। আর গাবতুলের অলরেডি আমাদের টপো সার্ভে হয়ে গেছে, সয়েল টেস্টও হয়ে গেছে। 3083টা পিলারের মধ্যে এ পর্যন্ত আমরা প্রায় 1200 পিলারের কাজ সম্পূর্ণ করেছি। মানে কন্ট্রাক্ট অনুযায়ী যে সময়টা আছে, সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবো। প্রকল্প পরিচালক বলছেন, করোনার কারণে পিছিয়ে পড়া অংশ কাটিয়ে উঠতে কাজের গতি বাড়ানো হচ্ছে। আপনি আজকে ওয়াকওয়ে সহ সবকিছু কমপ্লিট একটা কাজ দেখতে পারতেন, কিন্তু সেই কাজগুলো আসলে করতে পারেনি। কাজ করছেন যারা, তাদের সাথে কথা বলেছি যে আপনাদের পূর্ণ শক্তি নিয়ে কাজ করতে হবে। আমাদের মনিটরিং ব্যবস্থাটা আমরা আরও জোরদার করছি। 4টা ঘাট ধরেছি, 5 কিলোমিটার সাইকেল লেন ধরেছি, যেখানে যেখানে করা সম্ভব। ড্রেজিং কম্পোনেন্ট সোনার ড্রেজিংটা আমরা ধরেছি। এতে খরচ বাড়বে, প্রায় 1860 কোটি টাকার মতো লাগবে। রিভাইসড প্রজেক্টটা সেটা আমরা মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আমরা প্ল্যানিং কমিশনে পাঠিয়েছি। 80% আমরা টেন্ডার করতে পারছি না যতক্ষণ না প্ল্যানিং কমিশন অনুমোদন দিচ্ছে। 2022-এর জুনে প্রকল্পটি শেষ হওয়ার কথা। ঢাকার চারপাশের নদীতীর রক্ষার কাজ যে গতিতে চলছিল
মহামারী করোনার কারণে তা নিশ্চিতভাবেই বাধাগ্রস্ত হয়েছে। তাই সংশ্লিষ্টরা বলছেন, করোনা পরিস্থিতি উত্তরণের সঙ্গে সঙ্গে যদি কাজের গতি বাড়ানো না যায়, তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে নদীতীর রক্ষার স্বপ্ন অনেকটা অধরাই থেকে যেতে পারে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। একটি চক্রের কাছে পানির জন্য জিম্মি রাজধানীর মিরপুরের একটি এলাকা। কাজীপাড়া শেওড়াপাড়ায় পানির সংকটের সুযোগে অবৈধ সংযোগের রমরমা ব্যবসা ফেঁদে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। এলাকাবাসীর অভিযোগ, ওয়াসা দীর্ঘদিন ধরে আশ্বাস দিলেও পানি পাচ্ছেন না তারা। বিস্তারিত সাদাত রহমতুল্লাহ রিপোর্টে। এ দৃশ্য রাজধানীর পূর্ব কাজীপাড়া শেওড়াপাড়া এলাকার। হাজার হাজার পরিবারের পানির জন্য ভরসা এই ড্রাম। করোনাকালে ভয়াবহ রূপ নিয়েছে এই সংকট। করোনার যে মূল জিনিস যে আমরা একটু পরপর হাতটা ধুবো, সেই সুযোগ কিন্তু আমাদের আসলেই নাই। এই জায়গা পানি নাই 4-5 বছর ধরে। গত মাসে একবারই পানি নেই, কিন্তু নিয়মিত বিল আসতেছে এবং এই যে গতকালকে আমরা এই বিলটা পাইছি। সংকটের সুযোগে অবৈধ পানির সংযোগের ব্যবসা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। যারা বাড়তি অর্থ গুনতে পারছে তারা পানি পাচ্ছেন, অন্যদের কপালে দুর্ভোগ। করোনার দুঃসময়ে স্বাস্থ্যবিধি মেনে যখন বারবার হাত ধোয়ার কথা বলা হচ্ছে, তখন এলাকায় নিত্যদিনের খাওয়ার পানির জন্য এক প্রকার যুদ্ধ করতে হচ্ছে এখানকার বাসিন্দাদের। আর এই সংকটকে কাজে লাগিয়ে একটি অসাধু চক্র পানি নিয়ে বাণিজ্য করছে, এমন অভিযোগ এলাকাবাসীর। এলাকাবাসীর দেওয়া তথ্য মতে লিয়াকত আলী এই অঞ্চলের পানির নিয়ন্ত্রক। অভিযোগ আছে ওয়াসার চোখের সামনে ঘটছে এমন ঘটনা। খারাপ লোকের সাথে তারা এই সিন্ডিকেটটা খেলতেছে, দান্দাবাজি। এই পাইপে লাইন দিলেই 1 লাখ টাকা। কি কারণে ইঞ্জিনিয়ার সাইফুল সাহেব আমাদের এই লাইনগুলো কেটে দিল, আমাদেরকে কোনো রকম নোটিশ না করে? স্থানীয় জনপ্রতিনিধি বলছেন, ওয়াসার অসহযোগিতায় দীর্ঘদিনের এই সমস্যা সমাধান করতে না পারায় সুযোগ নিচ্ছে এই পানি চক্র। এখানে পানির প্রয়োজন হচ্ছে হলো 1,500। সেই 1,500-এর মধ্যেও দেখা যায় মানুষজন এলাকা প্রভাবশালী বিস্তার করে তাদের একদিকে রং করে সেটা আরেক দিকে মুখ করে দিতে চাই। আমার সাথে যে ঘন্টা গোনার উনি জানে কত টাকা নিচ্ছে না নিচ্ছে। আমার কাজ শুধু পাইপটা টাকা দিয়ে সিমেন্টটা ঢালাই করে দেওয়া, আমার কাজ এতটুকু। দালাল আছে ওই বাড়িওয়ালাদের সাথে কন্ট্রাক্ট করায় যে চুপ করে যে আপনি আমাকে এই টাকা দেবেন, আমি পানি ব্যবস্থা করে দিব। তারা ঠিকই পানি পায়, হয়তো 15 দিন 20 দিন, তারপর কিন্তু আবার সেই পানি চলে যাচ্ছে। এলাকাবাসীর চাওয়া এবার আর আশ্বাস নয়, স্থায়ী সমাধান হোক দীর্ঘদিনের পানি সংকটের। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মোবাইলে কথা বলার ক্ষেত্রে কর 1 টাকায় 5 পয়সা বাড়ানো হয়েছে বলে স্পষ্ট করেছে জাতীয় রাজস্ব বোর্ড। অর্থাৎ 100 টাকায় কর বাড়ানো হয়েছে 5 টাকা। শনিবার জাতীয় রাজস্ব বোর্ড থেকে এ বিষয়ে বার্তা পাঠানো হয়। 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে মোবাইলে কথা বলার ক্ষেত্রে সম্পূরক শুল্ক নতুন করে 5% বাড়ানো হয়েছে। আগের আরোপিত 10% করের সাথে যুক্ত হয়ে আগামী অর্থ বছর থেকে 15% হারে কর পরিশোধ করতে হবে ব্যবহারকারীদের। এর বাজেট প্রস্তাবনার পরপরই বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে ভুল বোঝাবুঝির সূত্রপাত হয়। এ কারণে জাতীয় রাজস্ব বোর্ড থেকে বার্তা পাঠিয়ে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। দীর্ঘ প্রায় 5 বছর পর বাড়ল ব্যক্তির করমুক্ত আয়সীমা। বাজেট পেয়ে বিভিন্ন নিত্যপণ্য শিল্পের কাঁচামাল আমদানিতে আগাম আয়কর ও ভ্যাট কমানো হলেও তদারকি না থাকলে সুফল মিলবে না বলে মনে করেন সাধারণ মানুষ। যদিও কাঁচামাল আমদানির ক্ষেত্রে অগ্রিম আয়কর ও ভ্যাট পুরোটাই প্রত্যাহারের দাবি শিল্প উদ্যোক্তাদের। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। সবশেষ 2014-15 অর্থ বছরের বাজেটে করমুক্ত আয়সীমা 2,20,000 টাকা থেকে বাড়িয়ে পুরুষদের ক্ষেত্রে 2.5 এবং নারী ও প্রবীণদের জন্য 3 লাখ টাকা নির্ধারণ করে সরকার। গেল 5 বছরে জীবনযাপনের আনুষঙ্গিক ব্যয় বাড়লেও অপরিবর্তিত রাখা হয় করমুক্ত আয়সীমা। অবশেষে এবারের প্রস্তাবিত বাজেটে করমুক্ত সীমা 50,000 টাকা বাড়িয়ে নারী ও পুরুষদের জন্য যথাক্রমে 3 লাখ ও 3.5 লাখ টাকা করেছে সরকার। সেই সঙ্গে কর হারও 5% কমানো হয়েছে। ইনকাম তো মানুষের সেইভাবে হচ্ছে না এবং ইনকামের সাথে তাল রেখে যেভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের যে খরচ এটা তো অনেক বেশি। 4 থেকে 5 লাখ টাকায় করে অন্তত এই করোনাকালীন সময়ে এই বর্ষটার জন্য, তাহলে মানুষের জন্য একটু সাশ্রয়ী হবে। পণ্যের দাম নাগালে রাখা এবং ব্যবসায়ীদের ওপর চাপ কমাতে বেশ কিছু পণ্য ও কাঁচামাল আমদানিতে অগ্রিম আয়কর ও ভ্যাট কমিয়েছে সরকার। এর সুফল চান সাধারণ মানুষ। আর কাঁচামাল আমদানিতে অগ্রিম আয়কর ও ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার চান ব্যবসায়ীরা। সাধারণ ভোক্তারা এটার কতটুকু সুযোগ সুবিধা পায় সেটা একটা দেখার বিষয়। সরকার এই বছর অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 5% জায়গায় 3% করেছে। এটা সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব আমরা করছি। এতে ব্যবসায়ীদের জন্য বিরাট বিড়ম্বনা। এদিকে অনলাইনে রিটার্ন দাখিলে করদাতাদের উৎসাহিত করতে বাজেটে 2,000 টাকা কর রেয়াত দেওয়ার প্রস্তাব করা হয়েছে। বিভিন্ন ধরনের প্রণোদনা যেটা দেওয়া হয়েছে সেগুলি অবশ্যই ইতিবাচক সাধারণ করদাতার দৃষ্টিতে। একই সাথে
কর কর্তৃপক্ষের পক্ষ থেকেও এটি তাদের কাজকে আরও সহজ এবং আরও করদাতা বান্ধব করবে। রাজস্ব আহরণ এবং করদাতার সংখ্যা বাড়াতে কর কর্মকর্তাদের প্রণোদনা ও স্বীকৃতি দিতে একটি নীতিমালা তৈরির প্রস্তাব করা হয়েছে বাজেটে। এবং অপ্রত্যাশিত আর্থিক প্রয়োজন। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মারা গেলেন আওয়ামী লীগের বর্ষিয়ান রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম। স্ট্রোক করার পর 5 জুন থেকে ছিলেন কোমায়। 23 বছর ধরে পরিত্যক্ত মিরপুরে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের 100 শয্যার হাসপাতাল, অবহেলায় নষ্ট কোটি টাকার সম্পদ, বিকল্প ব্যবহারের কথা ভাবছে ট্রাস্ট। এই গ্যাসের লিকেজটাই 5 বছর ধরে আমি শুধু ওদের জন্যই আমার বাচ্চা হারালাম, আমার স্বামী হারালাম। বাসায় অগ্নিকাণ্ডে দগ্ধ সাংবাদিকের মৃত্যু। 5 মাস আগে একই বাসায় আগুনে প্রাণ যায় ছেলের। বারবার দুর্ঘটনার কারণ বলতে পারছে না ফায়ার সার্ভিস। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।